পুরনো মন্ত্রীরা সফল বলে দেশ অনেক দূর এগিয়েছে বললেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে মন্ত্রিসভায় নতুনদের স্থান দেওয়া হয়েছে। দুর্নীতি নির্মূল ও সুশাসন প্রতিষ্ঠা করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে প্রধান লক্ষ্য, সচিবালয়ের প্রথম কর্মদিবসে জানালেন নতুন মন্ত্রীরা। সাবেক কিংবা বর্তমান মন্ত্রী যেই হোক না কেন, যেখানে দুর্নীতির গন্ধ পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের। এবং নতুন নির্বাচনের দাবিতে জাতীয় সংলাপ করবে ঐক্য ফ্রন্ট, জানালেন ডক্টর কামাল। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার ঘোষণা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিল হাসান। এবার বিস্তারিত। পুরনো মন্ত্রীরা সফল ছিল বলে দেশ আজ অনেক দূরে গিয়েছে, তাই তাদের ব্যর্থতা নয়, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্যই মন্ত্রিসভায় পুরনোদের বাদ দিয়ে নতুনদের স্থান দেওয়া হয়েছে, এমনটি জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় স্থান না পাওয়া মন্ত্রীদের নিয়ে নানা সমালোচনার মধ্যে তাদের পক্ষ নিয়ে বিকালে গণভবনে নবনির্বাচিত মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। এ সময় নিজেদের মেধা আর দক্ষতা দিয়ে মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নতুন মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মন্ত্রিসভার সবাইকে কঠোর নজরদারিতে রাখারও ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি। সভায় নবনির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি নিজেদের দোষে নিজেরা সিট হারালো। তাদের জেতা সিটগুলিতে তারা নমিনেশন যাদের পাওয়ার কথা, দেওয়ার কথা, তাই তারা দেয়নি। আর তাদের ভোটার তাদের কাছ থেকে বিমুখ, এটা হলো বাস্তবতা। মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারেনি যে আমরা যদি না আসতে পারতাম, আর যদি ওই বিএনপি জামাত ক্ষমতা আসতো, তো এদেশে এতক্ষণ মানুষের কোনো শান্তি থাকতো না। তারা একেবারে গণহত্যা শুরু করে দিত। যারা হত্যাকারী, খুনি, যুদ্ধাপরাধী, এদের বাংলাদেশে কোনো ঠাঁই হওয়া উচিত না, এদের আর ক্ষমতায় আসা উচিত না। এবং এটা জনগণ এবার ভালোভাবে বুঝতে পেরেছে বলেই কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে। এদিকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আগামীকাল টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা কাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। সকাল 11টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী। দুপুর 12টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছবেন। গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মুখলিসুর রহমান সরকারের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব কাজী নিসার রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এই তথ্য জানা গেছে। শ্রদ্ধা জ্ঞাপন ও জিয়ারত শেষে গোপালগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিসভার নতুন সদস্যরাও তার সঙ্গে ছিলেন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোটে কোনো টানাপোড়েন নেই, জনগণের চাহিদা পূরণে নতুন মন্ত্রিসভা কাজ করবে বলেও জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধেও বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। সোমবার বিকেলে বঙ্গভবনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শপথ নেন 24 মন্ত্রী, 19 প্রতিমন্ত্রী ও 3 উপমন্ত্রী। স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে এবার জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান তিনি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। কোনো টানাপোড়েন নেই। প্রথমেই তো সব লোককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি, আগেও করা হয়নি। পরেই পর্যায়ক্রমে এটা সম্প্রসারণ হবে, রিসাফল হবে, এর মধ্যে দিয়ে কেউ আসবে, কেউ যাবেন, এটি
স্বাভাবিক। আর এখানে আমরা জোট করেছি, তো জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। পরে মন্ত্রীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। দুর্নীতি নির্মূল ও সুশাসন প্রতিষ্ঠা করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে নতুন মন্ত্রিসভার প্রধান লক্ষ্য। শপথ নেওয়ার পর সচিবালয়ের প্রথম কর্মদিবসে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা কথা বলেন। তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নাজিফ ফরাইজের রিপোর্ট। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সচিবালয়ে আসলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন নিজ নিজ দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই প্রথম দায়িত্ব পেয়েছেন, তাই শুরুতেই ছিল পরিচিতি পর্ব। এই জনপ্রশাসন হবে জনবান্ধব প্রশাসন। তাদের জন্য কিন্তু প্রশাসন যাতে করে তাদের কাছাকাছি থেকে তাদেরকে সহযোগিতা করতে পারে। বাংলাদেশের মানুষ পানি সম্পদ মন্ত্রণালয়ের কল্যাণে কিভাবে উপকৃত হতে পারে সেটাকে মাথায় রেখেই আমরা আমাদের কাজ করব। আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আমাদেরকে ধরিয়ে দিলে আমরা সংশোধন করার চেষ্টা করব। হজের ব্যাপারে কোনো কথা হোক, এটা কিন্তু আমি চাই না এবং হতে দেব না। ক্রীড়াবিদদের জন্য আমাদেরকে কাজ করতে হবে, ক্রীড়াকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে, এবং অবশ্যই সেটা যেন আন্তর্জাতিক মানের, বিশ্বমানের হিসাবে গড়ে উঠতে পারে। স্থানীয় সরকার মন্ত্রী মনে করেন, উন্নয়নের সঙ্গে দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি। শিক্ষার মান উন্নয়ন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার মান উন্নয়নে এবং আমাদের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা একযোগে কাজ করব। মনে করি গুড গভর্নেন্স ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। ইতিমধ্যে ডিজিটালাইজেশনের যে কাজ চলছে, তাতে করে আমাদের অজান্তেই অনেক কারাপশন কমে যাচ্ছে এবং এটাকে আমরা এক্সপিডাইট করতে হবে। দক্ষ মানব সম্পদ গড়তে নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন কৃষিমন্ত্রী। আমাদের আগামী প্রজন্ম, ছেলে মেয়েদের, তরুণদের এগুলো খাওয়া দরকার, নাহলে তাদের মেধার বিকাশ হবে না, তাদের সৃজনশীলতা আসবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের নিরাপত্তা বিধানের পাশাপাশি মাদকের বিরুদ্ধে আরও কঠোর হবেন তারা। ন্যায় বিচার নিশ্চিত ও অসমাপ্ত কাজ শেষ করার কথা জানান আইনমন্ত্রী। সুবিচার নিশ্চিত করা হয়, অল্প খরচ সুষ্ঠু ন্যায় বিচার পাওয়ার কথা লেখা আছে, সেইগুলি চেষ্টা করব এইবার জননেত্রী শেখ হাসিনার সরকারের মাধ্যমে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে। সামনের দিনগুলোতে আমরা মাদককে কন্ট্রোল করতে পারবো এবং এর কন্ট্রোল করতেই হবে, নতুবা আমাদের মেধা, আমাদের যে আমরা স্বপ্ন, সব হারিয়ে যাবে। সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সরকার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এবার সুশাসনের ব্যাপারে অধিকতর মনোযোগী হব, যে গুড গভর্নেন্স, দুর্নীতি, মাদক, এই বিষয়টাও সময় লাগবে। গণমাধ্যমের বিকাশে কাজ করার কথা জানান তথ্যমন্ত্রী। সাংবাদিক বন্ধুদের অনেক অভাব অভিযোগ আছে, সেগুলো সমাধান করার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে সহায়তা করা যায় সেই কাজটি আমি করব। গত 2 মেয়াদে সরকার পরিচালনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতা ও অভিজ্ঞ মন্ত্রীদের পাশে পেয়েছিলেন। এবার তিনি বেছে নিয়েছেন নতুন ও তরুণদের। তারা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও সরকার পরিচালনায় কতটা দক্ষতার পরিচয় দেয় তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। নাজিফ ফরাইজি, RTV, সচিবালয়, ঢাকা। এদিকে অন্যান্যদের মতো আজ আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েছেন এম এ মোমেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের বলেন, আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধি করতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবেন তিনি। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াতে কাজ করবেন তারা। মুক্তা মাহমুদের রিপোর্ট। এক সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমলা হয়ে দায়িত্ব পালন করলেও এবার মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মোমেন। মঙ্গলবার সেগুনবাগিচার মন্ত্রণালয়ে এলে তাকে স্বাগত জানান কর্মকর্তারা। নির্বাচনী এলাকা থেকেও অনেকে আসেন শুভেচ্ছা জানাতে। এরপর মন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, বলেন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন, জোর দেবেন অর্থনৈতিক কূটনীতিতে। বন্ধু রাষ্ট্র যত রাষ্ট্র আছে, আমরা তাদেরও সহযোগিতা আপনার কামনা করব, তাদেরও পার্টনারশিপ আমরা
কামনা করব। সেই পার্টনারশিপটা আমরা চাই সলিড বেস, আমাদের যাতে আরো বিনিয়োগ বাড়ে, দেশে বিদেশি বিনিয়োগ বাড়ে, সেই জন্যে যা করার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো সহায়কের ভূমিকা পালন করবে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দায়িত্ব নতুন কিছু নয় মন্তব্য করে বলেন, সাফল্য ধরে রেখে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের ওপর জোর দেয়া হবে। রোহিঙ্গা সমস্যার কারণে যে বকডাউন হয়ে আটকে থাকবো এক জায়গায় তা নয়। আমরা যেমন মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক আরো গভীর করতে চাই, পশ্চিমে এবং পূর্বে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই, আবার একই সাথে জাতিসংঘে জেনেভাতে ব্রাসেলসে আমাদের অবস্থান আরো শক্তিশালী করতে চাই। আমরা চাই বাংলাদেশকে আমাদের বন্ধু রাষ্ট্রগুলি আরো ভালো মতো বুঝুক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আনা প্রসঙ্গে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সব কিছু করবে আওয়ামী লীগ। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। সাবেক কিংবা বর্তমান মন্ত্রী যেই হোক না কেন, যেখানে দুর্নীতির গন্ধ পাওয়া যাবে সেখানে কঠোর ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন, এমন কথা জানালেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিকেলে রাজধানীর সেগুন বাগিচা দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এছাড়াও হলফনামা যাদের কালো টাকার তথ্য পাওয়া যাবে তাদের কেউই রেহাই পাবে না বলেও জানান তিনি। বিস্তারিত দীপ্তচন্দ্র পালের রিপোর্টে। গেল 3 মাসে কাজের ধীরগতির কারণে আগামী 2 মাস শক্তপোক্ত অবস্থান নিয়ে মাঠে নামবেন দুদক, যা দেশের মানুষের চোখে দৃশ্যমান হবে এমন আভাস দিলেন দুদক প্রধান। আমরা সরকারের এই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য যা যা করণীয়, দল মত নির্বিশেষে আমরা কারোর দিকে তাকাবো না। আমরা নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত জায়গায় যে সকল অনিয়ম দুর্নীতি আছে আমরা নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি দেখবেন। আপনারা আগামী 2 মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখবেন। নবনির্বাচিত সংসদ সদস্যের হলফনামা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। উই আর গোয়িং টু ফাইন্ড দেম আউট, উই আর গোয়িং টু হান্ট দেম। যারা কালো টাকার সন্ধান দিয়েছে তাদেরকে আমরা ছাড়ব না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যারা দেশ চালাবেন তাদের ব্যাপার। এই জন্য এটা আমাদের আগামী প্রজন্মের জন্য এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সাংবাদিকদের বেসিক ব্যাংক সম্পর্কে এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, শুধু বেসিক ব্যাংকই নয়, আর্থিক সহ সব ক্ষেত্রেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে দুদক। শুধু বেসিক ব্যাংক না, এনি ব্যাংক। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। নতুন নির্বাচনের দাবিতে জাতীয় সংলাপ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনী সহিংসতার শিকার মানুষের কাছেও যাবেন নেতারা, এমন ঘোষণা দিয়েছেন ফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনকে ব্যবহার করে নিজেদের জয় নিশ্চিত করেছে আওয়ামী লীগ। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তিনি। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বসে স্টিয়ারিং কমিটির বৈঠক। 1 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন স্টিয়ারিং কমিটি। বৈঠক শেষে ডক্টর কামাল বলেন, মানুষের অধিকার হরণ করা হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। নির্বাচন যেটা করার কথা ছিল, যে নির্বাচন আমরা আশা করেছিলাম, জনগণ যে নির্বাচনের মধ্যে দিয়ে তারা আসলে তাদের প্রতিনিধি বাছাই করতে পারত, সেই তো হয় নাই। দাবি আদায়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার কথা জানান মির্জা ফখরুল। নির্বাচন ত্রুটিপূর্ণ দাবি করে এর জন্য দোষারোপ করেন প্রশাসনকে। প্রশাসনিক কর্মকর্তা অপব্যবহার করে সেনাবাহিনীর কার্যকর ভূমিকাকে নিষ্ক্রিয় করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউয়েন্সিগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। এর আগে নয়াপল্টনের সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন, যে দল জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসে না তাদের মন্ত্রী পরিষদ কিংবা সরকার গঠন নিয়ে মন্তব্য করতে চায় না বিএনপি। জনগণ এই নির্বাচনের ফলাফল তারা কখনোই মেনে নেয়নি এবং সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা কোনো সরকার গঠন, এটা নিয়ে মন্তব্য করা তো হাস্যকর ছাড়া কিছু না। গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলে জানান বিএনপির এই মুখপাত্র। গণতান্ত্রিক আন্দোলন করবে, গণতান্ত্রিক সংগ্রাম করবে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামোতে অসঙ্গতি থাকলে তা 1 মাসের মধ্যেই সমাধান করা হবে। মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর শ্রম ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি শ্রমিকদের আগামীকালের মধ্যে কাজে ফেরার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন শাকিবুর রহমান।
মঙ্গলবার মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। বেশ কিছু দাবিতে গেল দুদিনেও রাজধানীর এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গী ও গাজীপুর সড়কে অবস্থান নিয়েছিল পোশাক শ্রমিকরা। কেন এত অপমান করবো? তাই আমাদের তো 2 টাকা বাড়ানোর জায়গায় আরো কমাইছে। অনেক লোকজন লাঞ্চে বাসায় যাইতে পারে না, না খায় পটাশন দেয়। আমাদের বেতন এখন হবে 10,500 টাকা। আমাদের যে ওভারটাইমের হারটা আছে সেখানেও তারা কমায় দিচ্ছে, এখন বেসিকটাও বাড়তেছে না। সরকার যেভাবে বলছে সেটা হচ্ছে না এখন। এদিকে সমস্যা সমাধানে মালিক শ্রমিকদের নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু কোনোভাবেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে, তাদেরকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের বিরুদ্ধে শক্ত অবস্থান। বুধবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। আগামীকাল সমস্ত গার্মেন্টস শ্রমিক ভাই বোনদের কাছে আমার আবেদন, শান্তিপূর্ণভাবে কাজে আপনারা অংশগ্রহণ করবেন, উৎপাদন দিবেন, বৈদেশিক মুদ্রা হবে। এর আগে বেতন বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবিতে গত রবিবার থেকে আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। 22টি দেশের অংশগ্রহণে কাল শুরু হচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো EPB জানিয়েছে, মেলায় দেশি পণ্যের ব্র্যান্ড পরিচিতির পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে। সেলিম মালিকের রিপোর্ট। এবার জাতীয় নির্বাচনের ডামাডোলের কারণে রেওয়াজ ভাঙল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। 8 দিন পিছিয়ে এবার হতে যাচ্ছে 9 জানুয়ারি। মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তাই মেলা প্রাঙ্গণ জুড়ে আয়োজকদের ব্যস্ততা। স্টল ও প্যাভিলিয়নগুলোতে চলছে সৌন্দর্য বর্ধনের ধুম। ক্রেতাদের নজর কাড়তে নানা রঙে ও সজ্জায় সাজানো হচ্ছে স্টল ও মেলা প্রাঙ্গণ। আমাদের কাজগুলো এখন শেষ মুহূর্তে, আজকের রাত 12টার মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের আজকে 6টার মধ্যে এখান থেকে কাজ কমপ্লিট করে বের হতে হবে আর কি। SSF আজকে আমাদের প্যাভিলিয়নটা ওনাদের দায়িত্ব নিয়ে নেবে। এবার মেলায় আকর্ষণীয় দিক এর প্রধান ফটক। গেলবারের পদ্মা সেতুর পরিবর্তে এবারের উপজীব্য মেট্রো রেল। এছাড়া টিকিট কাটার ঝামেলা এড়াতে প্রথমবারের মতো ব্যবস্থা করা হয়েছে ই-টিকিটিং সার্ভিস। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মেলায় অংশ নিচ্ছে 22টি দেশের 52টি প্রতিষ্ঠান। ছোট বড় মিলে মেলায় স্থান পাচ্ছে 605টি স্টল ও প্যাভিলিয়ন। সংখ্যা বা ডাইভার্সিটি বা কিছু তার ছাড়াও কিন্তু এটা মানুষের এই মাসটা জুড়ে মানুষের কিন্তু একটা বিনোদনেরও বেড়ানো, বিনোদন দেখা, এটা একটা বিশেষ আকর্ষণ থাকে। অসংখ্য মানুষ আসে দেখতে, ঘুরে বেড়াতে। মেলাকে নিরাপদ করতে সিসিটিভির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, ভোক্তা অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। সেলিম মালিক, RTV, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে ঢাকা মহানগর বিশেষ জজ আদালত 6-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বিচারক ডক্টর শেখ গোলাম মাহবুবের সামনে ব্যারিস্টার মওদুদ আহমদের উপস্থিতিতে সাক্ষীকে জেরা করেন আইনজীবী আব্দুর রেজাক খান। জেরা শেষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, 82 জন সাক্ষীর মধ্যে বাদীর সাক্ষ্য দিয়ে বিচার কাজ শুরু হয়েছে। আগামী 14 জানুয়ারি থেকে আদালত নিয়মিত সাক্ষ্য গ্রহণ করবে বলেও জানান তিনি। এ সময় বিবাদী মওদুদ আহমদের পক্ষে কেউ কথা বলতে রাজি হয়নি। সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি সম্পন্ন হয়েছে। রাজধানী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এই কুলখানিতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়াও সৈয়দ আশরাফের পরিবারের আয়োজনে আওয়ামী লীগের সিনিয়র নেতা, মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিচারপতি, আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, কৃষিবিদ, ডাক্তার, সাংবাদিক, কবি, সাহিত্যিক সহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক মহিউদ্দিন সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহত সোহেলের ছোট ভাই মোহাম্মদ শাকিরুল ইসলাম শিশির এই দাবি করেন। এ সময় সোহেল হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
মহিউদ্দিনকে চাঁদাবাজ তকমা দিয়ে তার সারা জীবনের শুদ্ধ রাজনৈতিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে সোহেলের বাবা মা, স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। পুরনো মন্ত্রীরা সফল বলে দেশ অনেক দূরে গিয়েছে বললেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে মন্ত্রিসভায় নতুনদের স্থান দেওয়া হয়েছে। দুর্নীতি নির্মূল ও সুশাসন প্রতিষ্ঠা করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে প্রধান লক্ষ্য, সচিবালয়ের প্রথম কর্মদিবসে জানালেন নতুন মন্ত্রীরা। সাবেক কিংবা বর্তমান মন্ত্রী যেই হোক না কেন, যেখানে দুর্নীতির গন্ধ পাওয়া যাবে সেখানে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের। এবং নতুন নির্বাচনের দাবিতে জাতীয় সংলাপ করবে ঐক্যফ্রন্ট, জানালেন ডক্টর কামাল। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার ঘোষণা। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।